দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিচ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে বাংলাদেশ তার 50তম বাজেট সংসদে পাশ করতে যাচ্ছে এবং আজকে আমরা নিটল টাটা বিচ ট্রেন্ডসে কথা বলবো আসন্ন বাজেট নিয়ে, বাজেটের নানা দিক নিয়ে, কি থাকছে, কি থাকা উচিত, এই সব নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথিরা রয়েছেন, চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ডক্টর শামসুল আলম, সিনিয়র সচিব ও সদস্য পরিকল্পনা কমিশন। আমাদের সাথে আছেন জনাব আব্দুল মাতলুব আহমদ, চেয়ারম্যান নিটল নিলয় গ্রুপ। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন জনাব জসিমউদ্দিন, সভাপতি FBCCI। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিচ ট্রেন্ডসে। শুরুতে ডক্টর শামসুল আলমের কাছে একটু জানতে চাইব, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটি অর্থবছর যদি ধরি আমরা, সেক্ষেত্রে এই অর্থবছরটি হয়তো প্রথম অর্থবছর হতে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং পাশাপাশি অতিমারি কোভিডের সময়টাতে দ্বিতীয় বছর পার করে আমরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি অর্থনীতিকে নিয়ে, আমাদের বাজেট এবারে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে যাচ্ছে বলে আপনি মনে করছেন, এবং আপনি তো এই পরিকল্পনার সাথেই আছেন, কাজেই চূড়ান্ত চেহারাটি বাজেটের কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এই সময়ের প্রাসঙ্গিক প্রশ্ন। এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেটটি হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2021। সেই অর্থে যেটি আসছে আসন্ন বাজেট হচ্ছে দ্বিতীয় বাজেট অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রথম বাজেট যেটি হলো গত জুনে, সেটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সামষ্টিক কাঠামোকে অনুসরণ করে সেটি করা হয়েছে। যদিও তখন আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ করতে পারিনি কোভিডের কারণে। তো এখন যে বাজেটটি আসছে সেটি হলো এই কোভিডকালীন দুঃসহ সময়ের দ্বিতীয় বাজেট। আমরা কোভিডের অতিমারি মহামারী যে ধ্বংসযজ্ঞ সারা বিশ্বে যেটা প্রদর্শন করেছে, আপনারা সেটা জানেন। গত প্রথম বছরে তো আমেরিকা যুক্তরাষ্ট্র 10.5% সংকুচিত হয়েছে তাদের জিডিপি। ভারতের মতো দেশে সেটা নেতিবাচক ছিল। ইউরোপীয় ইউনিয়ন 8.5% আপনার নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেই সময় যে বছরটা অতিক্রান্ত হচ্ছে এখন, তার মধ্যে আমরা ইতিবাচক 6.2% প্রবৃদ্ধি হবে আমরা মনে করছি। সেটি প্রভিশনাল এস্টিমেটটা এরকম। আর আগামী বছর যে প্রক্ষেপণটি করা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে 7.4 ছিল আমাদের প্রাক্কলন, এটি 7.2 এখন করা হচ্ছে। এটি হলো প্রবৃদ্ধির হারের দিক থেকে, অর্থাৎ ইতিবাচক পর্বে আছি আমরা। তো কেমন বাজেট হচ্ছে প্রশ্নে আমি বলবো সময় উপযোগী, সময়ের সঙ্গে টাইম বিফিটিং, বাস্তবায়ন বাজেট। এবার প্রবৃদ্ধি নিয়ে আমাদের অত রকমের কি বলবো, লক্ষ্যটা প্রবৃদ্ধি অর্জন, প্রবৃদ্ধি তো চাইবেই, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যারা কোভিডের দ্বারা ক্ষতিগ্রস্ত, দরিদ্র শ্রেণীর যে মানুষ, তাদেরকে রক্ষা করা। সেই জন্য সামাজিক নিরাপত্তায় ব্যাপক বৃদ্ধি হবে এবার। তারপর যেটি হলো এই কোভিড থেকে মানুষকে রক্ষা করার জন্য স্বাস্থ্য খাতে যে ব্যয় করার দরকার, প্রয়োজনীয় ভ্যাকসিন আনার দরকার, সেগুলোই ব্যাপকভাবে প্রাধান্য দিয়ে এই বাজেটে সেটি প্রতিফলিত হবে। আর এরপর যেটি সেটি হলো যথাবিহিত, যেটা আমাদের পরিবহন তো অক্ষুণ্ণ রাখতেই হবে ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের অর্থনীতির কাজকর্মের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য। পরিবহন খাতটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, শিক্ষা খাতকেও আমরা শিক্ষা প্রশিক্ষণের উপর এবার জোর দিচ্ছি। মোটা দাগে এইগুলো হচ্ছে আমাদের প্রাধান্যের মধ্যে আমরা নিয়ে এসেছি। প্রথম হলো স্বাস্থ্য খাতের যে অবস্থাটা আমরা সকলেই জানেন, এখন অনেক সংহত। প্রথম দিকে খানিকটা আমাদের নানান প্রশ্ন উঠেছিল, সরকারি বেসরকারি সহযোগিতার নানান প্রশ্ন উঠেছিল। সেটি সামনে উঠে স্বাস্থ্য খাতে বেসরকারি সরকার দুটোই এখন ভালোভাবে সেবা দিচ্ছে যারা কোভিড আক্রান্ত হচ্ছে। এখন সেবা নিয়ে আর তেমন অভিযোগ নেই। তো বাজেটটি আমি মনে করি উচ্চাকাঙ্ক্ষীও নয় আর বড় রকমের বাজেটও নয়। এটি আমরা মোটামুটি আমাদের বাস্তবায়নযোগ্য, সক্ষম, অর্থনীতিকে সক্রিয় করা, কোভিডকে মোকাবেলা করার জন্য যে বাজেট, অত্যন্ত সময় বুঝে একটি বাজেট এবার হতে যাচ্ছে। জি, আয়তনের দিক থেকে কি বাজেটের পরিমাণ কি খুব বেশি বড় ছোট কোনো ধারণা পাওয়া যাবে? 6 লক্ষ হাজার কোটি টাকার কিছু উপরে হবে মোট বাজেট।
উন্নয়ন বাজেট এবার আমরা প্রাক্কলন করছি, যেটা আপনারা জানতে পারবেন। সেটি হলো প্রায় 2,25,000 কোটি টাকা। এখানে আমরা খানিকটা বাড়িয়েছি উন্নয়ন বাজেট, যেটা ছিল আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2,13,000 কোটি টাকা। তো এখানে এটুকু আমরা চেষ্টা করেছি উন্নয়নের যে চাহিদাটা সেটি যাতে মোকাবেলা করতে পারি বা আমরা রক্ষা করতে পারি, আমরা রপ্তানিকে সহযোগিতা করতে পারি, ব্যবসা বাণিজ্যের সহযোগিতা করতে পারি। সেই জন্য উন্নয়নের খাতে আমরা বৃদ্ধিটা অষ্টম পঞ্চবার্ষের প্রাক্কলনের চেয়েও কিছু বাড়তি করেছেন। জি জি, জি। নিশ্চয়ই পরের অংশে নিশ্চয়ই আরেকটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাইবো। জনাব আব্দুল মাতলুব আহমদ, চেয়ারম্যান নিটোল নিলয় গ্রুপ, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আসন্ন বাজেট, যেটি আমাদের অতিমারি কোভিডের সময়টাতে দ্বিতীয় বাজেট, এই বাজেটকে ঘিরে ব্যবসায়ী সম্প্রদায়ের এবং আপনার ব্যক্তিগত প্রত্যাশাটা কিরকম? কোভিডের মধ্যে আবার বাজেট আসছে। আমরা গত বছরে যখন কোভিড শুরু হয় তখন কিন্তু আমরা প্রথম কোভিড বাজেট পেয়েছিলাম এবং দেখতে পেলাম যে সরকার আমার জীবনে আমি দেখলাম প্রথম যে তারা দেবার বাজেট করছেন, নেবার বাজেট না। এবং তারা দিয়েছিলেন বলেই প্রণোদনা দিয়েছিলেন আমাদেরকে, ব্যাংকের টাকা না জমা দিলেও আমাদের মাসকে মাস পরে ব্যাংকে দিলেও চলবে। এই যে বিভিন্ন ধরনের যে ওনারা সাহায্য করেছিলেন ব্যাংক ব্যবসায়ীদেরকে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে এবং সেই সাহসের জন্যই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে গ্রোথটা, সেটা গ্রোথটা যত খারাপ চিন্তা করা হচ্ছে সেটা অত খারাপ হয় নাই এবং আমরাও দেশে কিন্তু সেরকম ভাবে আঘাতপ্রাপ্ত হইনি। আরো যদি আমরা দেখতে পাই, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি প্রণোদনা কিন্তু শুধু বড়দের জন্য দেন নাই, ওনারা কিন্তু যারা প্রান্তিক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিয়েছেন। কিন্তু সেই প্রান্তিক ব্যবসায়ীদের দেখা গেল যে অনেককেই দেওয়া যায় নাই, কারণ প্রসেসটা ছিল ব্যাংকের মাধ্যমে যেতে হবে এবং তাদের মধ্যে অনেকে তো ব্যাংকের অ্যাকাউন্টই নাই। তো সেই জন্য এবারের যে বাজেটটা আসবে, আমি মনে করি এই বাজেটে প্রান্তিক ব্যবসায়ীদের জন্য একটা ইজি সিস্টেম হবে। এমনও হতে পারে যারা মাত্র ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল সেটি নিয়ে আপনি বলছেন? যে এটা গত বছরে ছিল, এই বছরে হয়তো আরো বেশি দিতে পারে, কমও দিতে পারেন, কিন্তু দিলে সেটা যাতে ওনারা পান এবং সেটা ইজি করতে হবে। এবং সেটা এবারে আমার কাছে মনে হয় যে বিশেষ করে ওমেন ইন বিজনেস, যারা লেডি এন্টারপ্রেনার্স আছেন, যারা প্রান্তিক ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে হয়তো কিছুটা গ্রান্টও দিতে পারেন। তো গ্রান্ট দিলে হবে কি, অনেকে এত গরিব হয়ে গেছে যে তারা ওই লোন নিয়ে শোধ করার মতো আর ক্যাপাসিটি থাকবে না। সেজন্য আমি মনে করি এবারের বাজেটে প্রান্তিক ব্যবসায়ীদের জন্য আরো বিশেষ বিশেষ ছাড় দিতে হবে, কারণ 70% ব্যবসায়ী কিন্তু এই প্রান্তিক সাইডে রয়েছে। আমরা যারা বিগ বিজনেস করি আমাদের কিন্তু নাম্বার অনেক কম, এবং আমরা যদিও ইকোনমির একটা বড় পার্ট ডিল করি, কিন্তু এই যে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস এবং এসএমই অ্যান্ড এমএসএমই, এরা কিন্তু আসলেই 70% অফ দ্য বিজনেস ইকোনমি, এবং তাদেরকে বাঁচায় রাখতেই হবে। তারা যখন স্ট্রং থাকে, আজকে দেখেন মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না সব কিন্তু এই ক্লাস অফ বিজনেসের জন্য কিন্তু এই পজিশনে আছে। আমরাও কিন্তু সেখানে যাচ্ছি এবং এদেরকেই বাঁচাতে হবে, এবং আমি মনে করি এদের জন্য বিশেষ ছাড় থাকবে এই বাজেটে। জি, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে বলেছেন যে বাংলাদেশের ব্যবসা বাঁচানোর কথা যখন আমরা বলি, এবারের বাজেটে যেন মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ করে আপনি বলেছেন প্রান্তিক নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে অনুদানেরও যেন ব্যবস্থা করা হয়, সেই প্রস্তাবটি আপনি রেখেছেন। অনেক ধন্যবাদ জনাব মাতলুব। জনাব জসিমউদ্দিন, সভাপতি এফবিসিসিআই, আপনার কাছেও একটু জানতে চাই একই প্রশ্ন। যেহেতু ব্যবসায়ী সংগঠনগুলোরই সংগঠন হচ্ছে, ফেডারেশন হচ্ছে এফবিসিসিআই, সকল ক্ষেত্রের ব্যবসায়ীদের আসলে প্রত্যাশাটা কি রয়েছে এই বাজেটকে ঘিরে? বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বারবার করে উঠে আসছে যে গতবারও আমরা দেখেছি প্রথম ধাক্কায় যেরকম প্রণোদনা দেওয়া হয়েছে, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা ব্যবসায়ী গ্রুপগুলো, প্ল্যাটফর্মগুলো যেভাবে সেটিকে সদ্ব্যবহার করতে পেরেছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সেভাবে নানা ধরনের প্রতিবন্ধকতা বলি বা নানা ধরনের বাধা বলি পৌঁছাতে পারেনি। তো এবারে প্রত্যাশাটা কি, জনাব জসিম? ধন্যবাদ আপনাকে। আমাদের দুইজন আলোচক, আমাদের জনাব শামসুল আলম সাহেব, উনি তো আমাদের এই বাজেট
বাজেটের সাথে উনি সম্পৃক্ত, উনি তো কিছুটা ধারণা দিয়েছেন কি ধরনের হতে পারে। আমার আরেক নেতা, আমার প্রেসিডেন্ট ছিলেন, উনি মাতলুব ভাই, আমাদের এর সাবেক প্রেসিডেন্ট, উনিও বললেন আসলে বাজেট তো যেহেতু একটা কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, আমরা তো নর্মাল সিচুয়েশনে নাই সারা পৃথিবী এখন এই প্রবলেমে আছে। সে তুলনায় আল্লাহর রহমতে মাশাআল্লাহ বাংলাদেশ অনেকটা বেটার। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী সিদ্ধান্তের কারণে অনেক ব্যবসায়ীরা অনেকটা বেটার অবস্থায় আছেন। কারণ 2021-22 সালের যে আমাদের বাজেট হবে সেটি মাথায় কিন্তু আমাদের ভিশন 2021, ভিশন 2041, এসডিজি 2030 এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সরকারের ঘোষিত কোভিড-19 প্রণোদনা প্যাকেজ সহ এগুলি মাথা রেখে কিন্তু বাজেটটা হবে হয়তো। এই বাস্তবতায় যদি হয় তাইলে তো আমরা যেটা আমাদের মাতৃ ভাই যেটি বললেন যে হয়তো নতুন কোনো ট্যাক্সের বোঝা হয়তো আমাদের গাড়ে আসবে না, বা যে সকল প্রান্তিক ব্যবসায়ীরা, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা অনেক সেক্টর আছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছেন। কারণ আপনার বিশেষ করে দেখেন আমাদের প্রান্তিক ব্যবসায়ী যারা কুটির শিল্পের সাথে সম্পৃক্ত, আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি, আমাদের হোটেল রেস্টুরেন্ট, আমাদের পর্যটন শিল্প, এরা কিন্তু অনেক একরকম মানে গত 1.5 বছরে তাদের অবস্থা একদম অনেক খারাপ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ দিয়েছেন আমাদেরকে 2019 প্রায় 1,09,000 কোটি টাকা, সেই প্যাকেজে প্রথম প্যাকেজে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি অনেক ভালো করেছেন। তাদের একটা প্রমিনের মতো আমি মনে করি কাজ করছে, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি। কারণ এদের যদি 3-4 মাসের বেতন না দিতে পারতো তাহলে প্রথম অবস্থায় একটা ধাক্কা মানে তারা বেঁচে গেছেন আমি মনে করি। পরবর্তী যেটি মূলধন হিসাবে দিয়েছেন সেটিও হয়েছেন, কিন্তু 20,000 কোটি টাকা যে টাকাটা আমরা প্রণোদনা আকারে দেওয়া হয়েছে এসএমইদের জন্য, সেই টাকাটা প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো পুরাটা কিন্তু ডিস্ট্রিবিউশন করতে পারিনি আমরা। এই পারিনি এই জন্য যে আমাদের ব্যাংকগুলির সাথে আমাদের যে প্রান্তিক ব্যবসায়ীদের এদের সাথে সম্পৃক্ততা খুব বেশি নেই। আর বাংলাদেশে খুব কম ব্যাংক আছে যারা এসএমই নিয়ে কাজ করে, স্পেশালাইজিং ব্যাংক খুবই কম, কয়েকজন হাতে গোনা কয়েকটা আছে, তারাই হয়তো রিচ করতে পারছেন। তো এই জায়গায় মাতৃভাই যেটি বলছেন যে সামনের দিকেও এদেরকেই আমাদেরকে বাজেটেও এদের জন্য স্পেশাল বরাদ্দ বা এদের জন্য প্যাকেজটা লাগবে। তো সেই ক্ষেত্রে তাইলে কিভাবে আমরা তাদের কাছে পৌঁছাবো? আমাদের এপিসিসিআই থেকে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আমরা কিছুটা হেল্প করতে পারি এই জায়গায়। সেটা হচ্ছে যে আমাদের চেম্বারগুলি এবং অ্যাসোসিয়েশনগুলি, সারা বাংলাদেশের চেম্বারগুলি ছড়াছিটি আছেন এবং তারা জানেন তার এলাকার কোন ব্যবসায়ীটা আপনার রিয়েলি প্রবলেমে আছে, কোন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী, কাকে টাকাটা দিলে ব্যাংক ফেরত পাবে। কারণ টাকাটা তো আপনার প্রণোদনার টাকা, এটা তো আপনার ইয়ে না যে সেখানে হয়তো রেট অফ ইন্টারেস্টটা কিছুটা কম থাকবে। তার মানে আপনারা বলছেন এফবিসিসিআই থেকে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ডেটাবেস আমাদের চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলি সম্পৃক্ত করা যায়, তারা যদি এই জায়গায় কাজ করে আমি মনে করি এই কাজটা হয়তো কিছুটা সহজ হবে ব্যাংকের জন্য। অ্যাটলিস্ট তারা রিকমেন্ড করতে পারে যে এই ব্যবসায়ীটা ভালো, এই ব্যবসায়ীকে দিলে টাকাটা ফেরত আসতে পারে। এরপরে ব্যাংকগুলি তাদের যে সকল প্রসিডিউর আছে, নিয়ম কানুন আছে, তারা দেখে শুনে হয়তো লোনটা দিতে পারে। আমার মনে হয় এইটা করলে কিছুটা, আমি মনে করি যে আমার কিছুটা অভিজ্ঞতা আছে, আমরা দুই একটা এর আগে আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমার দুই একটা অভিজ্ঞতা আছে। 100% টাকাটা ফেরত আসছে এরকম, উইদাউট গ্যারান্টি, উইদাউট কোলাটারালের টাকা দেওয়ার পরেও টাকাটা ফেরত আসছে 100%। আমরা মনে করি এই জায়গায় আমরা কাজ করতে হবে আমাদেরকে, তাইলে হয়তো সরকার তো দিতে চাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের নেটওয়ার্কটা ওই রকম নাই, যার কারণে আমরা পাচ্ছি না। আমাদের ব্যাংকগুলি ওইভাবে সারা বাংলাদেশে তো তাদের নেটওয়ার্কটা ওইভাবে নাই। জি, জনাব জসিমউদ্দিন, পরের অংশে আপনার কাছে আবার জানতে চাইবো, একটু জনাব আব্দুল মাতলুব আহমদের কাছে জানতে চাইবো, আপনি যেটি বলছিলেন যে গতবারের বাজেটটি দেবার বাজেট ছিল, এবার হয়তো সেরকমটি দেওয়ার সক্ষমতা রাষ্ট্র বাংলাদেশের নেই। তো ব্যবসায়ীদেরকে, বিশেষ করে আমি যে বলবো মাঝারি ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রণোদনার বাইরে
এবং বড় ব্যবসায়ীদেরকেও প্রণোদনার বাইরে আর কি ভাবে বাজেট সহযোগিতা করতে পারে? বাজেটের ভেতর দিয়ে আসলে সরাসরি প্রণোদনার বাইরে সহযোগিতার উপায়গুলো কি হতে পারে? আমি এইভাবে বলতে পারি যে সরকারের কিন্তু দেবার মনোভাব কিছুতেই কমবে না, অবশ্যই সরকারের দেবার মনোভাব থাকবে। এখন ওনাদের যে রেভিনিউ কানেকশন, ইন্টারনাল রেভিনিউ কালেকশন এই বছরও কিন্তু যতটুকু আশা করেন অতটুকু পান নাই। পাবেন কি করে? আমরা তো ব্যবসা ঠিক মতো করতেই পারছি না। আবার এবারেও ওনারা কিন্তু অবশ্যই গতবারে যা পেয়েছেন তারই একটু আশেপাশে রাখলে হয়তো ওনাদের বাজেটটা ঠিক মতো হবে, কিন্তু খরচ তো অনেক, আমাদের টাকা তো অনেক জায়গায় খরচা করতে হবে, স্পেশালি ব্যবসায়ীদের ডিমান্ড, তারপরে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বললেন, ওনাদেরকে হয়তো লোন না দিয়ে এমনও হতে পারে যে তাদেরকে হয়তো কিছু গ্রান্ট দিতে হবে, কারণ অনেক ব্যবসায়ী আছে ওরা আর লোন নেবারও ক্ষমতা নাই। তো তাদেরকে তো ফিল্ডে আনতে হবে, তো তারাই তো 70% আমাদের এই যে কর্মক্ষেত্র চালায় তারাই। সেজন্য আপনার কথায় যদি আমি এক কথায় উত্তর দেই, সরকারের মনোভাব রয়েছে, দেওয়ার ক্ষমতা ওনারা তৈরি করছেন, সেটা বিদেশি লোন নিয়ে হোক কিংবা আপনার অন্যান্য যেসব ট্যাক্স আছে সেগুলো না দিয়ে, ট্যাক্সটা না করে সরকারের কাছে যেসব সেভিংস আছে অনেক জায়গায় সেগুলো ওনারা একটু ব্যবহার করতে হবে। কারণ মানুষের সেভিংস করে কেন? বিপদের সময় তো তো এখন দেশের এর চেয়ে বড় বিপদ। সেজন্য সরকারের মনোভাবটা হচ্ছে ব্যবসায়ীদের বাঁচাবে, কারণ ব্যবসায়ীদের বাঁচালে এমপ্লয়মেন্ট বাঁচবে, এবং যদি এমপ্লয়মেন্ট থাকে তাহলে দেশটা বেঁচে থাকবে, এবং দেশটা যেভাবে আগাচ্ছে আল্লাহর রহমতে দেখেন এই ক্রাইসিস পয়েন্টও আমাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, বেড়েছে তো, যেভাবেই বেড়েছে। রেমিটেন্স আসা বেড়েছে, এবং আমাদেরকে এই যে মনোভাবটা, সরকারি মনোভাবটা আমাদেরকে শক্তি দেয়। তো আমার কাছে মনে হয় দি গভর্নমেন্টস রুলিং ডিউরিং দ্য কোভিড, এবং ওনারা যে সবাইকে নিয়ে চলছেন, এবং বিশেষ করে আমরা হেলথের উপরে যে এত চাপ দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিনেশন অফ দ্য এন্টায়ার পিপলকে ওনারা যে প্ল্যান করছেন, দিজ আর কমেন্ডেবল থিংস, এবং এইখানেই সরকারের কিন্তু আসল সাকসেস। আজকে যে অনেকে বলছে যে বাংলাদেশ কি ম্যাজিক করলো নাকি, এটা ম্যাজিক না, এটা কিন্তু একটা চিন্তা এবং ভিশনারির ব্যাপার স্যাপার আছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে ওনার এই ভিশনটা কিন্তু আমরা সবাই তার উপকার পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আমরা আরও কথা বলবো অতিথিদের সাথে। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বিচ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিচ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি আসন্ন বাজেট নিয়ে, কেমন হতে যাচ্ছে এবারের এই বাজেট, এই নিয়ে কথা বলছি অতিথিদের সাথে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শামসুল আলম, সিনিয়র সচিব ও সদস্য পরিকল্পনা কমিশন। জনাব শামসুল আলম, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আলোচনা, একটি তো কোভিডকে ঘিরে দ্রুততম সময়ে মানুষের সুরক্ষা, অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, ব্যবসাকে, অর্থনীতির চাকাকে সচল রাখা, এগুলো তো থাকছে। দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে যাত্রা, স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে যাচ্ছি, সেই জায়গাকে মাথায় রেখে এবারের বাজেটে কোন কোন বিষয়গুলো, বিশেষ করে দক্ষ কর্মশক্তি গড়ে তোলা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, সেখানে কোনো বিষয় কি প্রাধান্য পাচ্ছে কিনা? অবশ্যই প্রাধান্য আছে। দীর্ঘমেয়াদে আমাদের রূপকল্প আছে। আপনারা জানেন যে আমরা 2031-এ উচ্চ মধ্যম আয়ের দেশ হব, আমরা 2041-এ উন্নত দেশ হব, সমৃদ্ধ দেশ হব। আমাদের এই যে সামনে তাকানো, দূরদৃষ্টি সম্পন্ন যে আমাদের নেতৃত্ব, স্বপ্ন দ্রষ্টা, তো সেটা অর্জনেই আমরা এই 5 বছর মেয়াদী যে পরিকল্পনাগুলো সেগুলো করছি বা করে যাচ্ছি। ওর মাধ্যমে আমরা এসডিজি অর্জন করি। তো এখন ভাবনাটা অবশ্যই কোভিডকে ঘিরে, আপনি নিজেই বুঝতে পারছেন, সঙ্গতভাবেই আমাদের সামনে
অভিষ্ট লক্ষ্যমাত্রাগুলো স্থির করা আছে। তো সেগুলো অনুযায়ী বর্তমানে যে গুরুত্বটা দিচ্ছি একটু পুনরাবৃত্তি হতে পারে। কোভিড মোকাবেলা কিভাবে সারা দেশবাসীকে ভ্যাকসিনেশন আনা যায়, এটি আমাদের বড় এখন লক্ষ্য। তার জন্য যে কোনো উপায়, যে কোনো উৎস থেকে কোভিডের ভ্যাকসিনেশন আনা এবং সারা দেশবাসীকে যতটা সম্ভব তাদেরকে কোভিডের ইনজেকশন, ভ্যাকসিনেশন গুলো দেয়া, ইনোকুলেশন করা। তারপর একই সঙ্গে অর্থনৈতিক চাকাটা সক্রিয় থাকে। আমরা ব্যবসা বান্ধব এই সরকার, এই কারণে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোতে খুব সুস্পষ্ট ভাবে বেসরকারি খাতকে যথেষ্ট সুযোগ, নীতি সহায়তা, ম্যাক্রো কাঠামোর মধ্যে তাদের আমদানি রপ্তানিতে সহায়তা করা যায়, কর কাঠামোতে সেগুলো লক্ষ্য রাখা হচ্ছে। তো সার্বিকভাবে যেহেতু বিনিয়োগের 25% আসবে সরকার থেকে, আর 75% আসবে বেসরকারি খাত থেকে, তো আমরা চাইবো সে বিনিয়োগের পরিবেশটি অক্ষুণ্ণ থাকুক। সেজন্য আমি একবার বলেছিলাম যে পরিবহনেও কিন্তু এবছর আমাদের যথেষ্ট ব্যয় বৃদ্ধি হচ্ছে। সেই ব্যবসা বাণিজ্যের যে লজিস্টিক সাপোর্ট, সেটাকে পোর্ট, আমাদের পরিবহন, আরেকটা হলো আমাদের বৈদেশিক সহায়তা কমে যাচ্ছে, কমবে সেটা আমরাও জানি, কমে আসতেছে। সেখানে বিদেশি বিনিয়োগকে আমাদের আকৃষ্ট করতেছে, দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ। সেই বিদেশি বিনিয়োগ আনার জন্য দেশের যে অবকাঠামোগত সুবিধা, যে বিশেষ স্পেশাল ইকোনমিক জোনস, এক্সপোর্টিং জোনস, এগুলো জানেন আমাদের করতেছে খুব দ্রুত। সেখানে মেগা প্রজেক্টগুলো যথেষ্ট বেশি গতিশীলতা আসুক, শেষ হোক এখন দ্রুত, সেটা আমরা চাচ্ছি। সেটা আপনারা লক্ষ্য করছেন, মাতার বাড়িতে ব্যাপক কার্যক্রম চলছে। বঙ্গবন্ধু সেতুতে আপনারা জানেন প্রায় রিপোর্টিং হচ্ছে, চমৎকার ভাবে রেলের কাজ এবং সেতু কাজ এগিয়ে চলেছে। এবং চট্টগ্রামের যে টানেলের যে কাজ কর্ণফুলী, সেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে এবং শেষ হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সামগ্রিকভাবে যে কাজকর্মগুলো করার দরকার সেগুলো এগিয়ে যাচ্ছে, এবং এর জন্য বরাদ্দটাকে কিন্তু নিশ্চিত রাখা হয়েছে। এত কিছুর পরও, এত 15 দ্বারা প্যাকেজ দেওয়ার পরেও, আমাদের গরিবদের জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরেও কিন্তু এই দূরদৃষ্টি সম্পূর্ণ সামনে তাকানোর জন্য এই অবকাঠামোর দিক, এই যে জ্বালানি নিরাপত্তার দিক, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি হলো শিক্ষা ব্যবস্থার এখন পুনর্জীবন দরকার। আমাদের ক্ষতি হয়ে গেছে যথেষ্ট, এটা কারো ইচ্ছায় হয়নি, এটা আপনারা সকলেই জানেন। তো এটাকে দ্রুত শিক্ষা ব্যবস্থাটাকে সমর্থন দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজে ফিরে আনার দরকার, বিশেষ ফিরে আনার জন্য তারিখও ঘোষণা করা হয়েছে। তো সেখানেও যথেষ্ট সমর্থন দেওয়া হবে, তাদেরকে ভ্যাকসিনেশনে আনার জন্য কিভাবে দ্রুত আনা যায় সেটিও চেষ্টা করা হচ্ছে। এটা হলো সামনের দিকে লক্ষ্য রেখে এই কর্মসূচিগুলোকে আমরা জোর দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষার বিষয়টি নিয়ে এসেছিলেন, এটি নিয়ে আরো কিছু প্রশ্ন রয়েছে, পরের অংশে হয়তো আপনার কাছে জানতে চাইবো। এ পর্যায়ে জনাব জসিমউদ্দিনের কাছে একটু ফিরতে চাই, এফবিসিসিআই এর সভাপতি। জনাব জসিমউদ্দিন, যেটি জানতে চাই যে একটি কর কাঠামো রয়েছে এই মুহূর্তে, এবং স্বাভাবিকভাবেই যখন আমরা কোনো বাজেটের কথা শুনি, বাজেটের বড় অংশটা আসে রাজস্ব খাত থেকে। তো কেমন কর কাঠামো আপনারা চান ব্যবসায়িক ক্ষেত্রে, সেটি ব্যক্তিগত করের ক্ষেত্রে বলি কিংবা অন্যান্য করগুলোর ক্ষেত্রে বলি, প্রত্যক্ষ বা পরোক্ষ করের ক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু আমরা এবারের বাজেটটা হচ্ছে একটা কোভিড সিচুয়েশনের মধ্যে, সেক্ষেত্রে আমরা আশা করব যে নতুন কোনো করের চাপ আসবে না, এবং আমরা যে সকল জায়গায়, যেমন আমি এখানে বলতে চাই যে আমাদের রপ্তানির ক্ষেত্রে আপনার 19-20 অর্থ বছরে আমাদের রপ্তানির যে অ্যাডসোর্স, আপনার ইনকাম ট্যাক্স যেটা অ্যাডসোর্স নেওয়া হইতো, সেটা 0.25% ছিল। 2020-21 সালে এটাকে 0.5% করা হয়েছে। এখন কথা হচ্ছে যে বিজনেস তো আসলে রপ্তানি তো আমরা নিম্নগতি, এবং রপ্তানিতে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের গ্রোথটা তো নাই। যখনই আপনি গ্রোথ থাকে না, তখন কিন্তু দেখা যায় যে প্রাইসটাও এফেক্ট হয়ে যায়। তো এই যে এই অবস্থা, আমি মনে করি যে আমাদের এই জায়গায় আমাদেরকে রপ্তানির জন্য হয়তো 0.25% যদি করা হতো, তাহলে রপ্তানিকারকরা কিছুটা স্বস্তি পেত। তারপর উৎসকর, আপনার ধরেন আমাদের কিছু কিছু জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, যেমন একদম মানে এগ্রিকালচারাল আইটেম, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি, এই সকল আইটেমের উপরে সোর্স আছে আপনার 0.5% আয়কর আছে এগুলির উপরে। এটার উপরে আমি মনে করি এটাকে যদি 2% করা হতো তাহলে হয়তো এটা মানে আমাদের এফবিসি থেকে প্রস্তাবগুলি ওইভাবে আমরা দিয়েছি যে এইভাবে প্রস্তাব আছে আর কি। অগ্রিম এআইটি আমাদের আমদানি পর্যায়ে চিনি, যেটা একদম কমোডিটি প্রোডাক্ট, রসুন, চিনি, এই ধরনের আইটেমের উপরে 0.5% আপনার এআইটি আছে। এখন আমরা সেটাকে 2% করার জন্য প্রস্তাব দিয়েছি। তারপরে কর অবকাশের জন্য অনেকগুলি সেক্টর আছে, 17টা, এখন 26টি খাত আছে। এটার সাথে আমরা নতুন কিছু খাতকে অ্যাড করার জন্য অনুরোধ করেছি। কোন কোন খাতগুলো আপনারা সুপারিশ করেছেন? কোন কোন? আর্টিফিশিয়াল ফাইবার প্রোডাকশন, যেগুলি আমাদের দেশে ওই ধরনের প্রোডাকশন নাই, যেগুলি আমাদের লাগবে ম্যানমেড ফাইবারের জন্য। তারপর ন্যানোটেকনোলজি টেকনোলজি বেসড প্রোডাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমোবাইল পার্টস, robotic design and manufacturing, electrical transformer production, aircrafts maintenance, এই ধরনের নতুন কিছু খাতকে আমরা এটার সাথে সম্পৃক্ত করতে বলেছি, যেগুলি যুগের জন্য প্রয়োজন। তারপর আমাদের আমরা 3 কোটি টাকা বা এর অধিক হলে লভ্যাংশের নির্বিশেষে 0.5% আমাদেরকে ন্যূনতম আয়কর নির্ধারণ করা হয়। এখন এখানে আমাদের অনেক ব্যবসা আছে, যেটা আপনার ডিউ ব্যবসা, যেমন আপনার আমাদের একদম মৌলভীবাজারে, রিয়াজউদ্দিন বাজারে কতগুলি আপনার ব্যবসায়ীরা আছে যারা প্রোডাক্ট বিক্রি করে। তাদেরকে যদি আপনার 0.5% করা হয় তাহলে তাদের জন্য অনেক হিউজ, কারণ ওদের ইয়েটা ভলিউমটা অনেক, মানে অ্যামাউন্টটা অনেক বড়, কিন্তু তারা প্রফিট কিন্তু অনেক কম। সেক্ষেত্রে তাদের জন্য একটা আইন আগে থেকেই করা আছে, সেটাকে ফলো করার জন্য আমরা অনুরোধ করেছি। এরকম আমাদের পার্সোনাল ট্যাক্সের ব্যাপারেও আমরা অনেকগুলি প্রস্তাব দিয়েছি সরকারের কাছে। এগুলি আপনার যেমন আপনার 2.5 লক্ষ টাকা যেটা ছিল ওইটাকে আমরা 3 লক্ষ টাকা করতে বলেছিলাম। তারপরে আপনার 4 লক্ষ টাকা যেটা ছিল ওইটাকে আমরা 1 লক্ষ টাকা বাড়িয়ে করার জন্য বলছি। তার মানে ব্যক্তিগত কর কাঠামোটাকেও পুনর্বিন্যাসের সুপারিশ করেছেন? হ্যাঁ, আমরা করার জন্য বলেছি। এখানে দেখেন, যেমন কর্পোরেট ট্যাক্স আমাদের এই রিজনের সবচেয়ে হাইয়েস্ট কর্পোরেট ট্যাক্স আমাদের বাংলাদেশে। আমরা কর্পোরেট ট্যাক্সটাকে কিছুটা কমানোর জন্য বলেছি, এই জন্য যে আমাদের কর্পোরেট ট্যাক্সটা, আমরা এখন দেখেন আমাদের বাংলাদেশের বিজনেসটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না, এখন অর্থনীতিটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু স্প্রেড করেছে। আমাদের গ্রামীণ অর্থনীতি, আমাদের উপজেলা লেভেলেও কিন্তু এখন ট্যাক্স দেওয়ার মতো অনেক লোকজন আছে। আমরা ট্যাক্সটা কমানোর জন্য বলেছি, তার অর্থ এই না যে আমাদের রেভিনিউ যেন কমে না যায়। আমরা চাই না রেভিনিউ না কমুক, কিন্তু স্প্রেডটা বাড়ানো দরকার, আমাদের জালটা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে আমাদের এনবিআর এর একসময় আমাদের লোকবল কম ছিল, গত 2-3 বছরে কিন্তু অনেক লোকবল নেওয়া হয়েছে, তাদের ক্যাপাসিটি কিন্তু অনেক বেড়েছে। আমি মনে করি এই জায়গায় কাজ করা দরকার আমাদের। আমি যদি বুঝতে পারি যে এফবিসিসিআই যে সুপারিশটা করছে করের জায়গা থেকে, সেটি হচ্ছে করের শতাংশ বা হার কমিয়ে এনে করের ব্যাপ্তিটা, অর্থাৎ এটা বাড়ানোর মাধ্যমে যদি বেশি লোককে এর ভেতরে আনা যায় কমিয়ে, তাহলে হয়তো রাজস্ব আহরণের টার্গেটটা ফুলফিল করা যাবে। নিশ্চয় পরের অংশে আরেকটা জিনিস আমি একটু বলি আপনাকে, এখানে আমাদের মূসকের যে ব্যাপারটা, মূসকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস যেগুলি আমরা ইম্পোর্ট করি, এগুলির উপরে আমাদেরকে 5% এটি দিতে হয়, অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। এটা পরে আমাদেরকে ফেরত দেয়, কিন্তু প্রবলেম হচ্ছে ফেরত হওয়াটা ভেরি ডিফিকাল্ট। 2 নম্বর হচ্ছে আমি যে দিয়ে আমি ফেরত দিলাম 6 মাস পরে বা 1 বছর পরে, কিন্তু আমার যে এখানে টাকাটা যে আমার ইনভলভমেন্ট হলো, আমি ব্যাংকের ইন্টারেস্ট দিলাম, আমার কস্টটাকে হাই করে দিলেন, এইটা কেন? এটাকে আমরা বিলুপ্তি করার জন্য এবার অনুরোধ করেছি যে যেটা আপনি ফেরত দিবেন সেটা নেবেন না, যেটি আমরা এতে আমাদের কস্টটা বেড়ে যায়। তো এই সকল প্রস্তাবগুলি আমাদের দেওয়া আছে। নিশ্চয়ই এগুলো নিয়ে ডক্টর শামসুল আলমের কাছ থেকেও একটু শুনতে চাইবো, ওনার মতামতটা কি। তার আগে একটু যেতে চাই জনাব আব্দুল মাতলুব আহমদের কাছে। পরিবহন সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই। পরিবহনে আমরা দেখেছি যে মহামারীর সময়টাতে যদি
যেই সকল সেক্টরের কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভেতরে পরিবহন সেক্টর একটা বড় রকমের। তো পরিবহন সেক্টরকে ঘিরে আসলে এটিকে টিকিয়ে রাখার জন্য এবং এটি একটি তো জনগণের সেবার খাত, সেই জায়গাটাতে বাজেটে আসলে কি ধরনের পরিকল্পনা এবং বরাদ্দ আপনারা প্রত্যাশা করছেন? সবচেয়ে আগে হচ্ছে পরিবহন আনতে তো আমাদের, যেভাবে জসিম ভাই বললেন, ফেডারেশন থেকেও বলছে, আমরাও বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে, যে যখন আমরা র মেটেরিয়ালস বা সিকেডি গাড়ি নিয়ে আসি সেখানে আমাদের অ্যাডভান্স ভ্যাট দিতে হচ্ছে, এমনকি সিবিইউতেও দিতে হচ্ছে। কিন্তু অ্যাডভান্স ভ্যাট ইজ এ ভেরি বিগ অ্যামাউন্ট, 5% নিয়ে যাচ্ছে, পরে অ্যাডজাস্ট করে না, এবং অনেক কেস চলতেছে। আমি বড় বড় ইন্ডাস্ট্রি যারা আরো অনেকগুলো ফোরামে ছিলাম, প্রত্যেকের কিন্তু এই এভি নিয়ে কথা, যে ট্যাক্সটা ফেরতই দেওয়া হবে সেটা কেন আপনি যোগ করে আমাদেরকে আমাদের কস্ট বাড়ায় দিচ্ছেন। সো দিস ইজ নাম্বার ওয়ান। পরিবহনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো গণপরিবহন, যেটা প্যাসেঞ্জার ভেহিকেল, আর এটা হলো গুডস ক্যারিয়ার। গুডস ক্যারিয়ার লাকিলি তারা এখন অনেক ভালো কাজ করছে, বিকজ গুডস এর উপরে সেরকম ভাবে সরকার কিন্তু মুভমেন্টে অতটা বাধা দিচ্ছেন না। অ্যাবসলিউট লকডাউন ইজ অন্য জিনিস, বাট নর্মাল লকডাউনও গুডস ক্যারি না করলে তো ইন্ডাস্ট্রিও বাঁচবে না, এক্সপোর্টও হবে না, ইম্পোর্টও হবে না, শস্য মুভ করা যাবে না। তো সেদিক দিয়ে ট্রান্সপোর্টের উপরে আমরা গুডস ক্যারিয়ারের উপর আমি এক্সপেক্ট করছি যে সরকার যদি সম্ভব হয়, কারণ 25% হাইয়েস্ট রেখেছে এইসব গাড়িগুলোর উপরে ট্যাক্স, সেগুলো একটু কমিয়ে দিলে গুডস ক্যারিয়ারের উপরে। আর প্যাসেঞ্জারের জন্য তারা যদি কোভিড কে মোকাবেলা করা যায় এমন প্যাসেঞ্জার ক্যারিয়ার দেন, যেভাবে ইন্ডিভিজুয়াল সিটস থাকবে, একজনের সাথে একজন ধাক্কাধাক্কি হবে না, কেউ দাঁড়াবে না, এটা যাতে ওই এক সিট বাদ দিয়ে একজন বসা, ওই সুযোগ পেলে সবাই সব সিটেই বসে। তো ওইসব জায়গার থেকে যদি এক্সক্লুসিভলি কোভিড ওরিয়েন্টেড যদি বাস বানাতে চায়, অ্যাবসলিউটলি জিরো করে দিতে হবে, তাহলে কিন্তু এইগুলো আমাদের ইকোনমিতে সাপোর্ট করতে পারবে। কারণ মানুষকে তো মুভ করতেই হবে, আর সব কিন্তু আর ডিজিটালি করা যায় না। যে আজকে আমরা জুমে এত বা মিটিং করছি বা আমরা এগুলো করতে পারছি, টক শো, কিন্তু অনেক কিছু আছে ফিজিক্যালি আমাদের দরকার লাগে। মানুষকে এক শহর থেকে এক শহর যেতে হবে, সেখানে কোভিডের বাস, কোভিডে যাতে একজন আরেকজন 100% সেফ থাকে, সেরকম ভাবে সেই অ্যারেঞ্জমেন্টে যদি কারো বাস ওরা করে, তার মানে আপনি বলছেন যে এই পরিবহনগুলোর ডিজাইনের ক্ষেত্রেই যেন সেরকমই থাকে, মানে কারো ইচ্ছা অনিচ্ছার উপরে এক সিট বাদ দিয়ে না বসে ডিজাইনটাই থাকবে এমন করে দূরবর্তী সিট আয়োজন থাকবে, তাই কি বলছেন? এক্স্যাক্টলি সো। কারণ এখন কোভিডকে নিয়েই কিন্তু আমাদের চিন্তা করতে হবে, কোভিডকে ফাইট করার জন্য আমাদের সব ডিজাইন প্ল্যান করতে হবে। একই জিনিস দিয়ে তো ফাইট হবে না, সেজন্য সিটগুলো ইন্ডিভিজুয়াল হবে, তাদের বাতাস মুভমেন্ট হতে হবে, কোনো এসি মেসি লাগবে না, এবং এই একদিকে থেকে বাতাস এসে আরেকদিকে বেরিয়ে যাবে। আমি কত ডিজাইন কতগুলো দিয়েছি, যদি এগুলা করতে পারে টাইমলি, তাহলে আমাদের এই বাস সেগমেন্টে অন্তত আগামী কোভিড টাইমে আমরা জনগণকে সেবা করতে পারবো। আর গুডসে যে ছোট গাড়িগুলো আছে, যে পিক আপ টিকআপের ধরনের, এগুলো আমাদের ইয়াং যারা আছে বেকার, তাদের জন্য তারা এইসব গাড়ি নিয়ে সবজি, মাছ, মুরগি, ডিম, এইসবগুলো গ্রাম বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে শহরে দিতে পারবে। তারা চাকরির আশা না করে এই ছোট ছোট বিজনেস করতে পারবে। এবং আমার মনে হয় ফেডারেশন এইদিকেও তাকাতে হবে, যে ইয়াংদেরকে তো আর চাকরি দেওয়া যাবে না, বাট তাদের বিজনেসে এনকারেজ করা যাবে। সেই জন্য ফেডারেশন থেকেও তারা এরকম স্মল বিজনেসে কি করে তাদেরকে ছোট ছোট ব্যবসায় লাগানো যায়, যেমন জসিম ভাই প্লাস্টিকের অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, তো ওরা যদি সেই গাড়ির মধ্যে প্লাস্টিকের শোরুম করে নিয়ে যদি গ্রামে গঞ্জে হাটে যায়, তারা কিন্তু ভালো ব্যবসা করতে পারবে। তো এই জিনিসগুলো আনতে হবে, যে ইয়াং আনএমপ্লয়েড যাদের জন্য আমরা সবাই চিন্তা করছি। শামসুল আলম ভাই কিন্তু বললেন যে এবারে কিন্তু এমপ্লয়মেন্টের উপরে অনেক চাপ দেওয়া হবে, তো আমাদেরকে তো আগে আসতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সিস্টেম অফ বিজনেস টু সুট কোভিড অ্যান্ড টু সুট দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, যারা চাকরির আশায় বসে আছে কিন্তু চাকরি অতটা পাবে না, তাদেরকে ব্যবসায় যেতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে সেটা, যে এবারের বাজেটে নিশ্চয়ই বিশেষ করে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হবে এবং বিশেষ করে যারা বেকার রয়েছেন তাদেরকে কি করে আমরা উদ্যোক্তাতে পরিণত করতে পারি, সেরকম একটা প্রত্যাশা তো থাকবেই। সময় হলো আরও একবার বিরতিতে যাবার। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আজকে আসন্ন বাজেট নিয়ে। ইতিমধ্যে নানা আলোচনা উঠে এসেছে, কর কাঠামো নিয়ে কথা এসেছে অগ্রাধিকার নিয়ে, যে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। ডক্টর শামসুল আলমের কাছে একটু জানতে চাইব যে কৃষি অর্থনীতি নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা তো নীরবে হোক সরবে হোক কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে, শুধু খাদ্যশস্যে নয়, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রেও। তো এটিকে চলমান রাখার জন্য সামনের দিনগুলোতে আসলে কৃষিক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং বাজেটে তার প্রতিফলন কীরকম ঘটতে পারে? অবশ্যই কৃষি খাত আমাদের যথেষ্ট প্রশান্তি দেয় দুর্যোগের দিনগুলোতে, যেটাকে আমরা বলি ইংরেজি কুশান, একটা বড় রকমের পাই আমরা কৃষি খাত থেকে। খাদ্য ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছিল কোভিড যখন শুরু হলো গত বছরের ফেব্রুয়ারি ডিসেম্বরের পর থেকে। জাতিসংঘ থেকে আরম্ভ করে বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান খাদ্য সংকটের আশঙ্কা করছিলেন। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশে গত 1.5 বছর অধিক সময় কোভিডের পর থেকে এই পর্যন্ত আমরা খাদ্য সংকটে ভুগিনি। সবচেয়ে সাফল্য হলো যে আমরা মূল্যস্ফীতিকেও এত প্রণোদনা টাকা পয়সা ছাড়ার পরেও, এত বর্ধিত ব্যয় করার পরেও আমরা রিল্যাক্স মুদ্রানীতি, যেটাকে বলে কি বলবো, মানে প্রসারিত মুদ্রা বাজারে আরো যাক টাকা পয়সা, এসব প্রচেষ্টা সত্ত্বেও মূল্যস্ফীতি কিন্তু স্থিতিশীল রয়েছে 5.5-এর মধ্যে। তো এই দুর্যোগকালীন সময় বা এর আগেও আমাদের মূল্যস্ফীতি এরকমই থাকতো, 5, 5.5 বা 6 এক বছর উঠেছিল গত বছর, আগের বছর। তো এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এর একটি মূল কারণ হলো খাদ্য সরবরাহ যথেষ্ট স্থিতিশীল ছিল। খাদ্য ব্যয় 70-75% আমাদের দরিদ্রদের সামগ্রিকভাবে। তো কৃষি এই প্রশান্তিটা কিন্তু আমাদের দিয়েছে, শান্তিটা দিয়েছে। কাজে কৃষির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল। আমরা ব্যবসায়ীদের জন্য যেমন বলেছি, যাদেরকে সর্ব সুযোগ দিতে চাই নিয়মের মধ্যে বা অর্থনৈতিক যুক্তির মধ্যে থেকে। কৃষিখাতে এবার যথেষ্ট ভর্তুকি অবশ্যই গত বছর যা দেওয়া হয়েছে সেটা অব্যাহত থাকবে। সর্বরকমের যান্ত্রিকায়নের জন্য যে ভর্তিগুলো দেওয়া হচ্ছে অব্যাহত থাকবে, সৌর বিদ্যুৎ দেওয়া হচ্ছে অব্যাহত থাকবে, সেচে দেওয়া হয়েছে অব্যাহত থাকবে, ইনপুট যেগুলো উপকরণ অবশ্যই অব্যাহত থাকবে। আর এদের জন্য কিছু প্রণোদনা প্যাকেজ তো ঘোষণা করা হয়েছে, ঋণের ব্যাপারগুলো, এগুলো আপনারা জানেন। তো সেটা কৃষিতে অব্যাহত থাকবে। অধিকন্ত আমরা চাইব কৃষি পণ্যাদির প্রক্রিয়াজাতকরণটা কিভাবে উৎসাহিত করা যায়, সেটা উৎসাহ দেয়া। সেইটা আরেকটা চাইব কৃষি পণ্য রপ্তানি, প্রক্রিয়াজাত এবং কৃষি পণ্যাদি কিভাবে রপ্তানি বাড়ানো যায়, সেই জিনিসটাকে আমরা প্রণোদনা দিতে চাইব বা উৎসাহ দিতে চাইব। তো কৃষির প্রতি সার্বিকভাবে যদিও দেশজয় কৃষির অবদান কম, সে অবদান যেমন আমাদের সেবা খাতে অনেক বেশি, আমাদের শিল্প খাতে 13-14%, কৃষিতে অবদান 13%, শিল্প খাতে প্রায় 35%, সেবা খাতে 52%, 51%। কিন্তু খাদ্য নিরাপত্তা বিবেচনা করে সকল মানুষের খাদ্য সামগ্রী সরবরাহ দিতে কৃষি কিন্তু একটা বড় রকমের গুরুত্বপূর্ণ খাত, কৃষি এবং কৃষক। তো সেখানে সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে মানে কর্মসূচি ভিত্তিক সহায়তাগুলো আমরা দিতে চাইব বা দিয়ে যাব। জি, একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে সার্বিক বাজেটের ভেতরে এবার কি আমরা যারা সাধারণ নাগরিকরা এমন কোনো বিষয় দেখতে পাবো কিনা যেটিকে সামনের পৃথিবীর, একবিংশ শতাব্দীর আগামীর পৃথিবী যেটি আমরা বলছি, সেই বাংলাদেশের কিছু জিনিস এবারে দেখবো যেটি এর আগে হয়তো কখনো দেখিনি, এই ধরনের উৎসাহ ব্যঞ্জক কোনো কিছু কি দেখতে পাবো কিনা যেটি প্রথমবারের মতো বাজেটে দেখা যাবে, এরকম কোনো কিছু রয়েছে কিনা? সেটা আপনি নিজেও বুঝতে পারেন। বাজেটের মূল বক্তব্য তো এখনই আপনাকে বলে দেওয়া কঠিন এবং বলে দেওয়া কি করে সম্ভব। বাজেটের যা ঘোষণার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। মানে অর্থমন্ত্রী আপনাদেরকে সে চমক যদি থাকে অবশ্যই দেখাবেন। এইটা আগাম তো আর আপনাকে নিজেই আপনারা সকলেই বুঝতে পারছেন, ওখানে তো বলে দেওয়া যাবে না। আমি যেটা ঝোঁক আমাদের বাজেটের প্রতি সেটা আমি বলেছি যে কি বিষয়গুলোতে গুরুত্ব দিব বা প্রাধান্য যাচ্ছে সেটা। আর চমক বলতে এবার মনে রাখবেন যে এটা কোভিডের ক্রান্তিকালের বাজেট, এখানে আমরা চমক এবছর নাই বা খুঁজলাম। এবার চাই যে দেশ কিভাবে
এই করোনা থেকে মুক্তি হয়, কিভাবে ব্যবসা বাণিজ্যগুলো আরো সচল হয়, রপ্তানিটা কিভাবে আরো বাড়ানো যায়, এই বিষয়গুলো আসলে মূল বিবেচনায় আসা উচিত। সেটা আমাদের এই সার্বিক বাজেট ব্যবস্থাপনায় সেটি থাকবে। বাজেটটা হবে অন্তর্ভুক্তিমূলক, বিশেষভাবে দরিদ্র শ্রেণী, সাধারণ শ্রেণী, ঝুঁকিপূর্ণ যে শ্রেণীগুলো আছে তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায়, এই বিষয়গুলো বেশিভাবে উঠে আসবে বলে আমি মনে করি। এবার আমরা তাকাচ্ছি কিন্তু দরিদ্র জনগণের দিকে তার একটু মানে বেশি। সামাজিক সুরক্ষা কাঠামোর ভেতরে নিশ্চয়ই এবার বাজেটে বরাদ্দ বাড়বে বা অনেক বাড়বে, যেটা আমরা গতানুগতিক বাড়াই তার চেয়ে এবার কিন্তু অনেক বাড়বে, এটা আপনাকে বলা যেতে পারে। কত বাড়বে সেটা একটু অপেক্ষা করি আমরা, বাট অনেক বাড়বে আশা জি, করি। অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকলো একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট নিশ্চয়ই এবার আমরা পেতে যাব। জনাব জসিমউদ্দিনের কাছে শুনতে চাই যে আমরা আয়োজনের শেষ ভাগে আছি, যে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা এই যে সার্বিকভাবে এই সময়টাতে যে লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে যেভাবে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেটের কথা বলছি, কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো রকম চ্যালেঞ্জ দেখছেন কিনা বাজেটকে ঘিরে? না, চ্যালেঞ্জ তো যেহেতু আমাদের একটা এই কোভিড সিচুয়েশনের ভিতরে আছি, এটা তো একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা সবাই মিলে এটাকে মোকাবিলা করব। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে শামসুল আলম সাহেব বলেছেন যে এবারে বাজেটটা হবে, যে বাজেটের একটা জিনিস আমার কাছে খুব মানে ইয়ে লাগে, যে আমরা যখন বাজেটটা বানাই, বাজেটটা করা হয় গত কয়েক বছর থেকে দেখি বাজেটে গ্রোথ দ্বারা হয় প্রায় 35% to 40%, কিন্তু অ্যাচিভমেন্ট হয় আমাদের 13 থেকে 18% ম্যাক্সিমাম। মানে এই যে অ্যাচিভমেন্ট যদি হয় কিন্তু 40% টার্গেট ধরে, আমরা তো একটা চাপ তো আমাদের মধ্যে আসে, আমাদের এই ট্যাক্স বলেন সবকিছুর উপরে। আমি মনে করি যেহেতু আমরা কোভিড এর মধ্যে আছি, আমার মনে হয় যে আমাদের বাজেটটাও গ্রোথটা অ্যাচিভেবল গ্রোথটা ধরেই যদি করা হয় তাহলে কিছুটা রিলিফ পাওয়া যেতে পারে আমি মনে করি। এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে মূল উদ্দেশ্য, যে যেমন আমাদের এবারের বাজেটের যে সকল জায়গায় আমরা এজ এ ব্যবসায়ী প্লাস আমরা তো এই দেশের নাগরিক হিসেবে আমাদের চাওয়া থাকবে যে কিছু কিছু জায়গায় যেন প্রায়োরিটি আসে। যেমন আমাদের কোভিড এর কারণে হেলথ সেক্টরটা কিন্তু একটা বিশাল বড় এখন চাহিদা আমাদের জন্য, নাগরিকের জন্য। হেলথ সেক্টরের যে ইনভেস্টমেন্ট বা হেলথ সেক্টরে যে ইনভেস্টমেন্ট এবং প্রায়োরিটিটা দেওয়া। আমাদের শিক্ষা খাতের প্রায়োরিটির কথা আমি বলতে চাই যে আমাদের 7,70,00,000 লোক দেশের বাইরে কাজ করে প্রায় আপনার 23-24 বিলিয়ন ডলার আমরা নিয়ে আসতেছি। অত সামান্য কিছু লোক কাজ করে বিদেশির এক্সপাট্রিয়েট হিসেবে 10 বিলিয়ন ডলারের উপরে নিয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটুকু আমরা সরকার বিভিন্ন জায়গায় পাবে কিন্তু হিউম্যান রিসোর্সের জন্য কাজ করছেন। আমি মনে করি যে এই যে এখন নিড বেস এবং নিড বেস হিউম্যান রিসোর্স দরকার। এখন আমার ওয়ার্কার নিয়ে আমি এখন চিন্তা করি না যে শুধু ওয়ার্কার ট্রেন করতে হবে। এখন আমার ম্যানেজার লাগবে, এখন আমার আপনার টেকনিশিয়ান লাগবে, আমার মার্কেটিং এর লোক লাগবে, আমার ইঞ্জিনিয়ার লাগবে, এদেরকে ট্রেন করা দরকার। আমার মনে হয় যে এই সকল জায়গায় প্লাস আমাদের মাননীয় আমরা রাইট ট্র্যাকে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলি যে হাতে নিয়েছেন, এই স্পেশাল ইকোনমিক জোনগুলি যদি আমরা লাইভে চলে আসি, আমার মনে হয় যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টটা অনেক বাড়বে। আর আরেকটা জিনিস হলো, দেখেন গত কয়েক বছর কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু খুব বেশি হয় নাই তুলনামূলকভাবে, বাট আমাদের জিডিপি গ্রোথটা কিন্তু ছিল। এর কারণ হলো আমাদের সরকারের যে আপনার ইনভেস্টমেন্ট, যে বড় বড় মেগা প্রজেক্টগুলি যে ইনভেস্টমেন্ট হয়েছে, টাকা পয়সাগুলি বাজারে এসেছে, এই জন্য হয়েছে। তো আমি মনে করি যে আমাদের এই ইনভেস্টমেন্টটা কিন্তু অব্যাহত রাখতে হবে, আমাদের এই প্রজেক্টগুলি কিন্তু চলমান রাখতে হবে আমাদের এটার জন্য। তো আমি মনে করি যে এগুলি মাথায় রেখে আমাদের বাজেটটা হওয়া উচিত। তবে আমি যেটি বলছি যে আমাদের গ্রোথটা 40% না করে যে 20% এর মধ্যে রাখা হয় বাজেট গ্রোথ, তাইলে অ্যাচিভেবল হইতে পারে আর কি। জি, অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। জি, অনেক ধন্যবাদ। চলে যেতে চাই জনাব আব্দুল মাতলুব আহমদের কাছে। দুটো বিষয়, একটি হচ্ছে এই সার্বিক অর্থনীতির বাজেট যাই বলি না কেন, এটিকে পরিচালনা করার জন্য এক ধরনের অর্থনৈতিক অবকাঠামো দরকার, ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশে সেই অবকাঠামোগুলো কতটা ব্যবসা বান্ধব কিংবা কতটা অর্থনীতি সহায়ক, সেখানে কোনো রকম সুপারিশ রয়েছে কিনা, আর পাশাপাশি সার্বিক বাজেটকে ঘিরে শেষ কোনো নীতি নির্ধারণী সুপারিশ রয়েছে কিনা আপনার?
ফার্স্ট অফ অল ব্যাংকিং সেগমেন্ট খুব স্ট্রং, এবং কোভিড এর যে ফার্স্ট ধাক্কাটা তারা কিন্তু সরকারকে সাহায্য করেছে ব্যাংকরাই, কারণ তারাই কিন্তু প্রণোদনা টাকাগুলোকে চ্যানেলাইজ করে দিয়েছেন, এবং দে ওয়্যার বিসাইড দি গভর্নমেন্ট, এবং তারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছেন, মাসকে মাস ইএমআই জমা নেন নাই এবং কাস্টমারকেও নেগেটিভ লিস্টে দেন নাই। তো সেদিক দিয়ে আমি বলবো যে ব্যাংকিং অবকাঠামো ঠিক আছে, এবং আজকে যদি ব্যাংকে আমরা দেখি যেহেতু সেরকম ভাবে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নতুন করে হচ্ছে না, দে আর অলসো ওভারফ্লোয়িং উইথ মানি। তো সেগুলোকেও আমরা এখন দেখতে হবে যে ব্যাংকও তার বিজনেস, তাকে যাতে সে আবার সিক না হয়ে যায় সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে। নাও রিগার্ডিং দি প্রেজেন্ট সিচুয়েশন, কোভিড কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে দুটো জিনিস খুব ভাইটাল একটা দেশের জন্য, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার। এবং এই দুটো জিনিস কিন্তু বাংলাদেশকে শিল্ড করেছে গত করোনার ইসে, that we were not affected because our domestic industry was thriving and also the agriculture was thriving more. এবং আজকে আমরা দেখছি যে ধান কাটার জন্য আর মানুষ লাগছে না, মেশিনে কাটছে, ধান বুনার জন্য মেশিন। তো এই যে আমরা গ্রামের অর্থনীতিকে আমরা শহরে পরিণত করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এখন গ্রাম হবে শহর। করোনা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন, গ্রামে দেখেন আমাদের মতো কিন্তু এরকম অবস্থা না। আমি হোমনাতি তার সেলিমার এলাকায় যখন যাই তখন দেখি গ্রামের লোকরা কিন্তু একদম নর্মাল চলছে, আর আমরা এই সব শহরের মধ্যে আমরা মাস্ক টাস্ক লাগাই ঘরের মধ্যে বসে আছি, নলেজে করছি। তো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে গ্রামকে ডেভেলপ করতে হবে। আজকে ঈদের মধ্যে 1 কোটি লোক কেন গ্রামে যাবে? দে শুড রিমেইন দেয়ার। আসছে কেন? ফ্যাসিলিটিস নাই। তাই অল বাজেটে এখন থেকে আমাদের যেহেতু পঞ্চম বার্ষিক শুরু হলো, সেকেন্ড টাইম, এইখানে আমাদেরকে গ্রামের প্রাধান্য দিতে হবে, সেইখানে ভালো হসপিটাল থাকতে হবে, সেখানে ভালো এডুকেশন থাকতে হবে। অ্যান্ড দেয়ারফর মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান গ্রাম হবে শহর, দ্যাট ইজ দি আইডিয়া, এবং দ্যাট উইল বি দ্য রিয়েল উইন ফ্রম কোভিড, যে আমরা গ্রামে গ্রামেই থাকবো এবং গ্রামের থেকে শহরে আসতে হবে না ফর অল দিস থিং। দ্যাট ইজ মাই অ্যাডভাইস টু দি হোল সিস্টেম। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে আজকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং আপনাদের আলোচনা থেকে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে কোভিডের যে অগ্রাধিকার, বিশেষ করে বাজেটে সেটি চলমান থাকবে। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক বাজেটের কথা বলা হচ্ছে, যে বাজেটের ভেতর আসলে সকল ধরনের মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তা, তারা প্রাধান্য পাবে। আমরা প্রত্যাশা করব যে এই বাজেটের ভেতর দিয়ে বাংলাদেশ তার অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাবে এবং এরকম একটি অতিমারী সময়ও ইতিবাচক একটি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন নিটোল ত্রাতা ইস্ট বেঙ্গল।